This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সংসদে ব্যক্তিগত বিষয় নিয়ে কাদা ছড়াছড়ি হলো, স্পিকার অত্যন্ত কড়া পদক্ষেপ নিলেন, কড়া অবস্থান নিলেন, এগুলো হলো আর কি। কিন্তু এইগুলো সব ভুলে যান। একজন বাঙালি আর একজন বাঙালির ব্যক্তিগত জীবন নিয়ে একটা কটূক্তি করলেন, আর গোটা দেশ লোকসভার সম্প্রচার দেখছেন তো লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে গোটা বিশ্ববাসীর কাছে এই বক্তব্য পৌঁছতে পারে। ইংরেজিতে বলা হচ্ছে গ্লোবাল ল্যাঙ্গুয়েজ। সোশ্যাল মিডিয়ার সুবাদে মহাকাশ থেকে সুনিতা উইলিয়ামসও এই ক্লিপটা দেখতে পারেন। তার মানে গোটা বিশ্ব এমনকি মহাকাশবাসীও দেখবেন বিশ্বের সব থেকে বড় গণতন্ত্রের সংসদে সদস্যদের ব্যক্তিগত জীবন নিয়ে কাদা ছড়াছড়ি হয়। আর ভারতবাসী দেখবেন বাঙালিকে আক্রমণ করে, এইভাবে আক্রমণ করে। তাহলে তারা কাঁকড়ার জাত, এই ন্যারেটিভটা অন্য জায়গার থেকে চলে আসতে খুব বেশি তো সময় তো লাগবে না। আর দুদলের তরুণ তুর্কিরা তারা বুঝবেন রাজনীতি করলে বোধহয় এইরকমই করতে হয়। তাহলে যেটা এখন পার্লামেন্টে হলো, এরপর সেটা বিধানসভায় হবে, তারপর সেটা পাড়ায় পাড়ায় শুরু হয়ে যাবে। দেখুন সংসদে গরিমার গ্রাফটা চচ্চর করে নামছে। বিধানসভার অলিন্দ সেখানেও তো প্রায় এটারই একটা, মানে এত দ্রুত দিল্লির থেকে আসলে সংসদ, লোকসভা আর এখানে বিধানসভা দুটোর মধ্যে একটা যোগাযোগ তো আছেই। কি সুন্দরভাবে চলে এলো দেখুন। আর যেটা বিধানসভার অলিন্দে হলো সেটাও কি খুব কাঙ্ক্ষিত। শুভেন্দু অধিকারী বিজেপি বিধায়কদের নিয়ে তারা ওয়াকআউট করেছিলেন, আর তখনই পূর্বস্থলী উত্তরের বিধায়ক তপন চট্টোপাধ্যায়, তৃণমূল বিধায়ক, তাকে উত্তেজিত হয়ে কিছু বলেন। এবার শুভেন্দুর নির্দেশে দুজনের মধ্যে যখন উত্তপ্ত বাক্য বিনিময় হচ্ছে সেটা রেকর্ড করেছিলেন বিজেপির এক বিধায়ক, সেটা সোশ্যাল মিডিয়ায় ভাইরালও হয়ে গেছে। এবার অভিযোগ কি, শুভেন্দু যখন ভোট প্রচারে পূর্বস্থলীতে গেছিলেন তখন তপন চট্টোপাধ্যায়ের মেয়ের পরীক্ষার রেজাল্ট নিয়ে কটূক্তি করেছিলেন। তার সম্পত্তি নিয়ে যে তথ্য দেওয়া হয়েছিল সেটাও নাকি ভুল ছিল, এটাই অভিযোগ করেছেন তপন চট্টোপাধ্যায়। আজ শুভেন্দুকে বিধানসভায় পেয়েই চ্যালেঞ্জ করে তপন চট্টোপাধ্যায়, আর তারপর বিজেপি আর তৃণমূলের বিধায়ক মুখোমুখি হয়েছেন। এরকম হলে যেটা হওয়ার কথা সেটাই হয়েছে। মাঝখান থেকে কি জানেন তো, ওই মাইনাস প্লাস যোগ হলে স্পার্ক করবে, আগুন ছিটকাবে, এগুলো তো আমরা জানি। আমাদের কি হবে, দুর্ভাগ্য আমাদের। এতদিন যা রাস্তায় অথবা কলতলায় হতো সেটা এখন আমরা এই যারা আমাদের কোথাও গিয়ে আমাদের ভবিতব্য স্থির করেন যে জায়গায় বসে, সেই জায়গাটা দেখতে পাচ্ছি। আমরা আর আমাদের ভবিষ্যৎ নিয়ে কী ভাববো, আমরাও ওই কলতলাই খুঁজবো। এর থেকে কলতলায় বসে থাকাটা ভালো, জানেন তো। আমার মেয়ে 3rd ডিভিশনে পাস করেছে, চাকরি পেয়েছে। চিটিং পাস টাকা বড় বড় কথা বলছে। তপন চ্যাটার্জির সাহস হয় কি করে? বিশাল লামা, নীলাদ্রি দানা, একাধিক বিধায়ক সাক্ষী, সাংবাদিকরা সাক্ষী। তিনি বিরোধী দলনেতাকে কার্যত ফিজিক্যালি টর্চার করার জন্য সেকেন্ড টাইম এগোলেন। একবার হাউসের ভিতর করেছেন, আজকে লবিতে করলেন। হাস্যকর অভিযোগ। এখন বিরোধী দলনেতা দলের মধ্যে খানিকটা একা পড়ে গেছেন, কোণঠাসা হয়ে গেছেন। এখন যেন তেন প্রকারে তিনি একটা নজর কাটতে চাইছেন। খুব খারাপ, আমি নিন্দা করছি। বিরোধী দলনেতাকেও বলছি যে আপনি যখন তৃণমূলের নেতা এবং মন্ত্রী ছিলেন তখন ওই বিধানসভার মধ্যে গৌরাঙ্গ চ্যাটার্জি, দেবলীনা হেমব্রমরা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। আপনি নিজেও তার শরীর। মমতা বন্দ্যোপাধ্যায় বেআইনি নির্মাণ ভাঙতে বলেছিলেন, রাস্তা জবরদখল তুলতে বলেছিলেন। তার মানে কি, তিনি অভিযোগ তুলে দিয়েছিলেন যে সরকারি জমি জবরদখল হচ্ছে, চারপাশে বেআইনি নির্মাণ হচ্ছে। এগুলো সবই বিরোধীদের বলার কথা। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, বলে ব্যবস্থা নিতেও বলেছিলেন। সেটা তখন তার মানে প্রথমে দাবিটা যখন তুলেছেন, অভিযোগটা যখন তুলেছেন তখন তিনি বিরোধী, আর তারপর তিনি যখন বললেন 1 মাস সময় দিলেন, তার মধ্যে যাবতীয় কিছু এই বেআইনি যা হয়েছে, জবরদখল, বেআইনি নির্মাণ, সেগুলো সব ঠিক করতে বললেন, তখন তিনি প্রশাসক সময় বেঁধে দিয়েছিলেন। কিন্তু দেখতে দেখতে সেই 1 মাস কিন্তু পার হয়ে গেছে। গত মাসের 24 তারিখ মমতা বন্দ্যোপাধ্যায় জবরদখলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন।
আর 27শে জুন মমতা বন্দ্যোপাধ্যায় ওই যুদ্ধবিরতি ঘোষণাও করেছিলেন, বলেছিলেন ফুটপাতের জবরদখলকারীদের সরে যাওয়ার জন্য 1 মাস সময় দেওয়া হোক। এবার যেদিন প্রথম ঘোষণা করেছিলেন সেই দিন থেকে ধরতে গেলে আজকে এটা কোথাও গিয়ে 1 মাস হয়ে গেল। কিন্তু যদি যেদিন থেকে যুদ্ধবিরতি ধরেন তাহলে আগামী রোববার সেই যুদ্ধবিরতির মেয়াদ শেষ হবে। বেআইনি নির্মাণ ভাঙার ক্ষেত্রে তো কোনো বাধা ছিল না এই সময়টার মধ্যে, যুদ্ধ যতই বিরতি হোক। তাহলে এই 1 মাসে প্রশাসনে বেআইনি নির্মাণ ভাঙতে কত দূর এগোলো, প্রশাসনের বুলডোজার চললো কোথায় কোথায়। দেখুন, বিরোধীরা হয়তো সেই হিসেব রাখতেও ভুলে গেছেন, কারণ তাদের সব কাজই তো মুখ্যমন্ত্রী করছেন। আমরা বরঞ্চ যেহেতু মুখ্যমন্ত্রী একটা কাজ দিয়েছেন, তাই জেলায় জেলায় গিয়ে খোঁজ নেওয়ার চেষ্টা করেছি, বোঝার চেষ্টা করেছি কাজটা কত দূর এগোলো। যেটুকুনি খোঁজ খবর নিয়েছি তাতে কিন্তু বুঝতে পারছি মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ সব জেলায় সমানভাবে ফলো করা হয়নি, মানে কর্তব্যে ফাঁকি থেকে গেছে। করে নতুন ওসি আসে আর বসিয়ে দেয়। কলকাতায় দখলদারি। গত মাসের 24 তারিখ শহরকে ধরেই জেলায় জেলায় দখলদারি হটানোর নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 1 মাস পার, কি অবস্থা পরিস্থিতির? খোঁজ করল TV9 বাংলা। অরূপ মিনিস্টার আছেন, সরু রাস্তাও 3-4টে করে ফ্লোর করা হচ্ছে। জমি পাচ্ছেন বেচে দিচ্ছেন, রাজ্য সরকারের জমি, যেখানে পাচ্ছেন দখলদারি করিয়ে দিচ্ছেন। ওয়ার্স্ট পারফরমেন্স বলেছিলেন মুখ্যমন্ত্রী, কিন্তু কি হলো এই 1 মাসে? সূত্রের খবর, হাওড়া সদরের ছবিটার কোনো পরিবর্তন হয়নি। হুগলির আরামবাগের মায়াপুর থেকে খানাকুল পর্যন্ত রাস্তার 2 ধারের জমি দখলমুক্ত হয়নি। উত্তরপাড়া, রিষড়া, চন্দননগরে দখলমুক্তের কাজ শুরু হয়েছিল, মাইকিং হলেও কাজ এগোয়নি বলে সূত্রের দাবি। আসানসোলে পুর নিগম এলাকায় কোনো দখলমুক্ত অভিযান হয়নি, শুধু সতর্ক করা হয়েছে পুরসভার তরফে। পূর্ব মেদিনীপুরে দীঘা হকারমুক্ত হয়েছে, মাঝির কিছু অংশ, তমলুক কিছুটা দখলমুক্ত হয়েছে, এগরা আর হলদিয়া দখলমুক্ত হয়নি। আমাদের হকার উচ্ছেদ করার একটা প্রোটোকল এসেছিল আমাদের মাননীয় দিদির, উনি বলেছিলেন এটা নিশ্চিত, কিন্তু তারপরে আবার উনি বার্তা দিয়েছেন এই ব্যাপারটাকে একটু ভেবে খতিয়ে দেখা যাক। দিদির একটা গাইডলাইন বাঁধা আছে যে হকারদের একটা পুনর্বাসন করে ওদেরকে ওখানে শিফট করে, আমাদের চেয়ারম্যান সাহেব সেটা ভুলে গেছেন। মেদিনীপুরে খড়গপুর শহরের বেশিরভাগ অংশ এখনও দখল করে রাখা। পুরুলিয়া জেলার কোনো জায়গা দখলমুক্ত হয়নি, সতর্ক করা হয়েছে জবরদখলকারীদের শুধুমাত্র। ঝাড়গ্রাম শহরের পুরাতন ঝাড়গ্রামে 13 ও 16 নম্বর ওয়ার্ডে এখনও একের পর এক সরকারি জমি দখল হয়ে রয়েছে বলে অভিযোগ। বাঁকুড়া শহরের ফুটপাত অনেকাংশে দখলমুক্ত হলেও শহরের কাঠজুরিডাঙ্গা, লালবাজার, পোস্ট অফিস মোড় সহ বিভিন্ন রাস্তার ফুটপাত এখনও দখলদারদের দখলেই। বীরভূমের দুবরাজপুরে একদিন প্রচার হয়েছিল বটে, কিন্তু কোনো উচ্ছেদ বা দখলমুক্ত অভিযান হয়নি। নলহাটি শহরেও দখলমুক্ত করার কাজ শুরু হয়নি। রামপুরহাটে 50% জবরদখল মুক্ত হয়েছে। সিউড়ি শহরের দখলমুক্ত করার কাজ শুরু হয়েছিল, 2 দিন কাজ চলার পর বন্ধ হয়ে গেছে। শিলিগুড়ি, জলপাইগুড়ির দখলদারি নিয়ে তীব্র ক্ষোভ উগরে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। 1 মাস ধরে দেখা গেল গজলডোবা সহ বিভিন্ন এলাকায় প্রায় প্রতিদিন উচ্ছেদ অভিযান হয়েছে। গতকালও ময়নাগুড়িতে বুলডোজার চলেছে, কিন্তু একইভাবে কিছু অবৈধ রিসর্টে কোনো অভিযান হয়নি বলেই অভিযোগ। তার মানে কিছু কিছু জায়গায় কাজ হয়েছে, অনেক জায়গাতেই হয়নি। এবার যেখানে হয়নি সেখানকার মানুষজন তারা মুখ্যমন্ত্রীর বক্তব্যকে সম্মান দেন কিনা আমরা সেদিকেই তাকিয়ে রয়েছি। 1 মাসটা আর কিছুদিন এক্সটেন্ডেড হোক, কিন্তু সম্মানটা দিন। দেখুন, রাজ্য সরকারের প্রধান যিনি, তাকে তো আমাদের সম্মান করতেই হবে, তার বক্তব্যকে সম্মান করতেই হবে, নাহলে আমাদের জায়গাগুলো ঠিকঠাক থাকবে কি করে? রাজ্যও তো অনেক কিছুকে সম্মান দিচ্ছে না। প্রত্যেক বছর এই দিনে মহানায়ক সম্মান দেয় রাজ্য। এবছর মহানায়ক সম্মান পেয়েছেন রচনা বন্দ্যোপাধ্যায়। তার মানে এবার থেকে তাকে আমরা মহানায়ক পুরস্কার জয়ী বলে ভাবতে পারবো। আগে যেরকম মহানায়ক পুরস্কার পেয়েছিলেন নুসরত জাহান, তার আগে সোহম, দেব। এবার একটা কথা মনে হচ্ছে জানেন তো, তার মানে মহানায়ক সম্মান পেতে গেলে শুধু অভিনেতা হলে হবে না,
চলচ্চিত্রে অবদানটা শুধু বিচার্য না, একসঙ্গে জনপ্রতিনিধি, নির্বাচিত জনপ্রতিনিধি হলে একটু অ্যাডভান্টেজ পাওয়া যায়। হ্যাঁ, যিশু পরমব্রতরাও মহানায়ক সম্মান পেয়েছেন, কিন্তু তা বাদ দিয়ে বাকিদের সংখ্যাটা মানে তৃণমূলের সাংসদ আর বিধায়কদের মহানায়ক সম্মান পাওয়ার রেশিওটা একটু বেশি। তার মানে কি, ওই যে অভিনেতা, তাদের অভিনয় ক্ষমতাটা রাজনীতিতে এলেই পূর্ণতা পায়।